এই যে ক্যাপিটাল এইচ, H1, H2, H3 এইগুলোকে আলাদা করে ক্যালকুলেশন করে আমাকে এই সমীকরণটাতে বসাতে হবে, তবে আমরা এস এর প্রকৃত ফর্মুলাটা পাবো। আচ্ছা, তাহলে প্রথমে কি জানা আছে, কত উচ্চতা থেকে ফেলেছি এটা জানা আছে, তারপর কত উচ্চতা উঠবে সেটা আমাদের জানা নেই, ওটা বার করতে হবে কতটা উচ্চতা পর্যন্ত উঠবে। তাহলে প্রথম সংখ্যাটা কতটা বিচার করো, ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে পড়েছে, এইখানে প্রথম সংখ্যাটা ঘটেছে 1 নম্বর সংখ্যাটা, তাহলে 1 নম্বর সংঘর্ষ কথা যদি বিচার করি, তাহলে সংঘাতের আগে বেগ সমান u1, সংঘর্ষ ঘটার ঠিক আগে বেগটা u1 ধরা হয়েছে, ঠিক আছে। u1 সমান কত হবে না, উপর থেকে নিচে নামাটা যদি ক্যালকুলেশন করো, উপরে প্রাথমিক বেগ কত, u সমান 0, তারপর আস্তে আস্তে নিচে নেমে আসছে, কতটা সরণ হয়েছে ক্যাপিটাল এইচ পরিমাণ, আর অন্তিম বেগ হয়েছে u1। তাহলে সমীকরণটা যদি এইরকম সমীকরণের কথা ভাবো, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস মাইনাস 2as, এই সমীকরণটা থেকে দেখো v1 এর মানটা পেয়ে যাবে। এখানে v স্কয়ার মানে কি, v স্কয়ার মানে হচ্ছে অন্তিম বেগ, তাহলে নিচে নামার সময় অন্তিম বেগ নিশ্চয়ই u1 টা, তাহলে v স্কয়ারের জায়গায় u1 তার স্কয়ার সমান u স্কয়ার, u স্কয়ার হচ্ছে প্রাথমিক বেগ, কত বেগ নিয়ে এটাকে ছাড়া হয়েছিল, এক্ষেত্রে তো u সমান 0, 0 বেগ নিয়ে ছাড়া হয়েছে, তাহলে u এর জায়গায় 0 বসিয়ে দেওয়া, প্লাস না মাইনাস, যেহেতু ত্বরণ নিয়ে নিচে নামছে সেহেতু প্লাস সাইন নিয়ে হবে 2, এর জায়গায় হবে g, আর s, s মানে কতটা দূরত্ব নেমেছে, এক্ষেত্রে কত h পরিমাণ দূরত্ব নেমেছে, তাহলে 2g ইনটু h, এটা u স্কয়ার এর মান। এখান থেকে u পেয়ে যাবে, u1 সমান রুট ওভার অফ 2gh, এটা হবে u1 এর মান। আচ্ছা, এটা হচ্ছে সংঘাতের আগে বেগটা কত ছিল, সংঘাতের পরে বেগ কত হয়েছে, সংঘাতের পর বেগ সমান আমরা ধরেছি v1, সংঘাতে u1 বেগ নিয়ে সংঘাত ঘটেছিল, সংঘাতের পরে বেগটা হচ্ছে v1। এখন আমাদের এই v1 আর u1 এই দুটোর মধ্যে একটা সম্পর্ক বার করতে হবে, যে সংঘাতের আগে বেগ যদি u1 হয় তাহলে পরে বেগ কত হবে। কোথা থেকে সম্পর্কটা পাবো, এই যে সংঘাত গুণাঙ্ক বলা আছে যে দেওয়া থাকবে, এই সংঘাত গুণাঙ্কের ফর্মুলা থেকে u1 আর v1 এর মধ্যে সম্পর্ক পাবো, ঠিক আছে। আর সংঘাত গুণাঙ্কের ফর্মুলাটা কি ছিল একটু খেয়াল করে দেখো, সংঘাত গুণাঙ্ক e এর ফর্মুলাটা ছিল অপসরণ বেগ বাই আগমন বেগ, v2 মাইনাস v1 ডিভাইড বাই u1 মাইনাস u2 বস্তু ছিল, আর m2 ভরের একটা বস্তু ছিল, m1 টা যাচ্ছিল u1 বেগ নিয়ে, m2 টা যাচ্ছিল u2 বেগ নিয়ে। সংঘাতের পর দুটো বস্তুর বেগ পাল্টে গিয়েছিল, প্রথম বস্তুর বেগ m1, এটা বেগটা হয়ে গেছিল v1, দ্বিতীয় বস্তু m2 এটার বেগ হয়ে গেছিল v2। এইখানে প্রথম এই ছবিটার ক্ষেত্রে প্রথম বস্তু কোনটা, দ্বিতীয় বস্তু কোনটা, প্রথম বস্তু এটাকে ধরে নিচ্ছি প্রথম বস্তু, যেটা উপর নিচে ওঠানামা করছে, তার মানে m1 টা হচ্ছে প্রথম বস্তুটা, m1 টা এখানে m1 আর এই m1 টা এই দুটো হচ্ছে প্রথম বস্তু। তাহলে দ্বিতীয় বস্তু কোনটা, দ্বিতীয় বস্তু নিশ্চয়ই মেঝেটা, দ্বিতীয় বস্তু যদি মেঝেটা হয় তাহলে মেঝেটা তো সংঘাতের আগেও স্থির ছিল, সংঘাতের পরেও স্থির ছিল, তাহলে সংঘাতের আগে স্থির মানে u2 এইটাও 0, আর সংঘাতের পরে v2 এইটাও 0, যেহেতু মেঝেটা দ্বিতীয় বস্তু তাই v2 এর জায়গাতে 0 বসালাম, u2 এর জায়গাতেও 0 বসালাম। যদি 0 বসিয়ে দেওয়া হয় তাহলে এরকম একটা সমীকরণ এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখানে একটা মুছছি, আচ্ছা তাহলে ই সংঘাত গুণাঙ্ক ই এর মানটা হচ্ছে দাঁড়াচ্ছে v1 বাই u1 এই সমীকরণটা থেকে, বা এখান থেকে পেয়ে যাবে v1 সমান হবে ই
ইনটু u1, ঠিক আছে? এটা শুধুমাত্র মানটা নেওয়া হয়েছে। u1 টা ক্যালকুলেশন করে রেখেছি, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দাও। এখন v1 টা ক্যালকুলেশন করলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিতে পারি। এখানে যে u1 টা এসেছে, u1 এর জায়গায় এটা আমরা বসিয়ে দিতে পারি। পরে বসাতে পারো, এখন বসাতে হবে এমন কোনো মান পরে বসাতে পারো। এই হচ্ছে প্রথম সংখ্যার সংক্রান্ত ক্যালকুলেশন। এরপর যেটা করতে হবে, কতটা উচ্চতা পর্যন্ত উঠবে এই h1 টা বার করতে হবে। প্রথম সংখ্যাটার পরে কতটা উচ্চতা ও আরোহণ করবে। এক নম্বর সংঘাতের পর উচ্চতা আরোহণ h1 সমান কত হবে? এটাকে আমরা কল্পনা করে নিতে পারি যে প্রথম সংঘাতটা ঘটেছে, প্রথম সংঘাতের পর v1 বেগ নিয়ে ও উপরের দিকে উঠছে। তার মানে একটা বস্তুকে v1 বেগে ছুড়ে দেওয়া হয়েছে উপরের দিকে, তাহলে কতটা উচ্চতা পর্যন্ত বস্তুটা উঠবে? এমনিতে আমাদের ফর্মুলা হয়, যদি u বেগে একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে উচ্চতা আরোহণ h এর ফর্মুলা হয় u²/2g। তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই h1 সমান হবে v1²/2g। v1²/2g হবে, u²/2g জায়গায় u এর জায়গায় v1, আর যে টাইপের ফর্মুলাটা এইটু h1 সমান এইটু v1²। v1 দেখো ক্যালকুলেট করে নিয়েছো, v1 সমান e ইনটু u1। তাহলে v1 এর স্কয়ারের জায়গায় যদি বসাও, কি কি আসবে? v1², তাহলে আসবে e² u1² ডিভাইড বাই 2g। আবার u1 এর মানটা 1 নম্বর সমীকরণে দেখো বার করা আছে। u1 এর মানটা যদি এখানে বসিয়ে দাও, u1 সমান √, এইটা আছে, এখানে u1² আছে, মানে রুটটা উঠে যাবে। তাহলে h1 সমান হবে, এখানে e² আছে, u1² এর জায়গায় 2g ক্যাপিটাল H বসলো 1 নম্বর সমীকরণ থেকে, আর নিচে একটা 2g আছে। এই 2g আর এই 2g ক্যান্সেল করে যাবে, তাহলে h1 সমান পড়ে থাকবে আলটিমেটলি h1 সমান e² ইনটু h। এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিতে পারো। এই 1, 2 আর 3 নম্বর সমীকরণটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কি বেরোলো সেটা খেয়াল রাখবে। h1 মানে প্রথম 1 নম্বর সংঘাতের পর বস্তুটা কতটা উচ্চতা উঠবে তার ফর্মুলা h1 টা বেরোবে। এটা এরকম টাইপের ফর্মুলা মেনে চলবে। এই ফর্মুলাটাকে একটু খেয়াল করে রাখো, 2 নম্বর ফর্মুলাটাকে। v1 আর u1 এর মধ্যে একটা সম্পর্ক বেরিয়েছে। v1 টা কি? v1 টা হচ্ছে সংঘাতের পরে বেগটা, u1 টা কি? সংঘাতের আগে বেগটা। দুটোর মধ্যে কি জাতীয় সম্পর্ক রয়েছে না, সংঘাতের পরে বেগ সমান হচ্ছে e ইনটু সংঘাতের আগে বেগ। যে কোনো সংঘাতের সময় একই টাইপের ফর্মুলা মেনে চলবে যদি ক্যালকুলেশন করা হয়। যেমন 2 নম্বর সংঘাতটার কথা যদি বিচার করো, 2 নম্বর সংঘাতের আগে বেগ কত? এই v1 টা হচ্ছে 2 নম্বর সংঘাতের আগে বেগ। 2 নম্বর সংঘাতের পরে বেগ কত? v2। তাহলে v1 আর v2 এর মধ্যে কি সম্পর্ক হবে? একই টাইপের সংঘর্ষ হবে। সেক্ষেত্রে সংঘাতের পরে বেগ v2 সমান হবে e ইনটু v1। সংঘাতের পরে বেগ সমান হচ্ছে e ইনটু সংঘাতের আগে বেগ। এইরকম ভাবে একটু ফর্মুলাটা মনে রাখবে, তাহলে পুট করতে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সংঘাতটা বিচার করলে এই ক্যালকুলেশন সমীকরণগুলো পাওয়া যায়। একই রকম ভাবে তোমাকে 2 নম্বর সংঘাতটার কথাও বিচার করতে হবে। 2 নম্বর সংঘাতের পর কতটা উচ্চতা উঠবে তার ফর্মুলা বার করতে হবে। তাহলে 2 নম্বর সংঘাতের কথা বিচার করো, তাহলে দ্বিতীয় সংঘাতের আগে বেগ সমান, এখানে 2 নম্বর সংঘাত ঘটেছে, সংঘাতের আগে বেগটা হচ্ছে v1, পরে বেগ কত? পরে বেগ দ্বিতীয় সংঘাতের পরে v2 বেগ নিয়ে উপরের দিকে উঠেছে, মানে v2। এই দুটোর মধ্যে কি সম্পর্ক পাবো? v1 আর v2। এই সম্পর্কটা অনুরূপ সম্পর্ক।
সংঘাতের পরে বেগ v2 সমান হবে e ইনটু সংঘাতের আগে বেগ v1। দ্বিতীয় সংঘাতের পর উচ্চতা আরোহণ, দ্বিতীয় সংঘাতের পরে উচ্চতা আরোহণ। দ্বিতীয় সংঘাতের পর কতটা উচ্চতা গেছে? এই h2 পরিমাণ উচ্চতা গেছে। তাহলে h2 সমান নির্ণয় করতে হবে। h2 সমান কত? এমনিতে ফর্মুলা কি হবে? h2 সমান কত বেগে ছোড়া হয়েছে বস্তুটাকে সংঘাতের পর v2 বেগ নিয়ে। তাহলে কল্পনা করে নিতে পারো একটা বস্তুকে v2 বেগ নিয়ে উপরের দিকে ছোড়া হয়েছে। তাহলে ফর্মুলা হবে v2 স্কয়ার বাই 2g, ওই u স্কয়ার বাই 2g, ওই একই টাইপের ফর্মুলা। v2 স্কয়ার, v2 সমীকরণ এখানে বার করেছো e ইনটু v1, সেটা এখানে বসিয়ে দাও। তাহলে e স্কয়ার ইনটু v1 তার স্কয়ার বাই 2g। v1 এর ফর্মুলা আবার 2 নম্বর সমীকরণটা বার করে রেখেছিলে। কত ছিল? v1 সমান হচ্ছে e ইনটু u1, এই টাইপের একটা ফর্মুলা ছিল 2 নম্বর সমীকরণে। এখানে v1 এসেছে, তাহলে v1 এর জায়গায় e ইনটু u1 বসিয়ে দাও। v1 এর জায়গায় যদি e ইনটু u1 বসাও, v1 স্কয়ার আছে, তার মানে আরো একটা e স্কয়ার আছে। তাহলে e টু দা পাওয়ার 4 ইনটু u1 স্কয়ার বাই 2g। u1 এর মানটা দেখো 1 নম্বর সমীকরণে বার করে রেখেছিল, একদম 1 নম্বর সমীকরণে √2gh। সেই u1 স্কয়ারের জায়গায় যদি √2gh বসিয়ে দাও, একই রকম ভাবে এইখানে যেমন u1 স্কয়ারের জায়গায় √2gh বসিয়েছিলাম, সেরকম 2gh বসাও। তাহলে কত আসবে? h2 সমান e টু দা পাওয়ার 4 ইনটু 2gh বাই 2g। দুটো 2g ক্যান্সেল করে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র e টু দা পাওয়ার 4 ইনটু h। এটাকে 4 নম্বর সমীকরণ নাম দিতে পারো। আর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। এবার দেখো কিছু সিমিলারিটি পাবে। কি জাতীয় সিমিলারিটি? না, প্রথমে কত উচ্চতা থেকে পড়েছিল? ক্যাপিটাল H উচ্চতা থেকে। পরে কতটা উচ্চতা উঠেছে? h1। h1 সমান কি বেরোলো? e স্কয়ার ইনটু h। তারপরে কতটা উচ্চতা উঠেছে? h2 e টু দা পাওয়ার 4 ইনটু h। তাহলে পরের টার্মটা কত হবে? h3 সমান নিশ্চয়ই এখানে h, তারপরে e স্কয়ার ইনটু h, e টু দা পাওয়ার 4 ইনটু h। নেক্সট নিশ্চয়ই পরের টার্মটা হবে e টু দা পাওয়ার 6 ইনটু h। এরকম ভাবে চলতে থাকবে পর পর পর। অনুরূপে আমরা কি কি বলতে পারি যেটা আমাদের বেরিয়েছে? h1 সমান হচ্ছে e স্কয়ার ইনটু h, h2 সমান বেরোলো e টু দা পাওয়ার 4 ইনটু h। তাহলে h3 সমান হবে e টু দা পাওয়ার 6 ইনটু h, h4 সমান হবে e টু দা পাওয়ার 8 ইনটু h। এরকম ভাবে চলতে থাকবে। এরপর মোট অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা যেটা ছিল, সেই ফর্মুলাতে এই h1 h2 h3 ইত্যাদির মানগুলো বসিয়ে দাও। দেখো মোট দূরত্ব বেরিয়ে যাবে। অতএব মোট দূরত্ব s, s এর ফর্মুলা কি ছিল? ক্যাপিটাল H প্লাস 2h1 প্লাস 2h2 প্লাস 2h3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত অসীম দূরত্ব, অসীম সংখ্যক সংখ্যা ঘটবে, তাই ইনফিনিটি। h1 h2 h3 ইত্যাদির মানগুলো বসিয়ে দাও। তাহলে s সমান করে থাকবে ক্যাপিটাল H প্লাস 2h1, h1 হচ্ছে e স্কয়ার ইনটু h, তাহলে 2 ইনটু e স্কয়ার ইনটু h প্লাস পরের টার্মটা হবে 2 e টু দা পাওয়ার 4 ইনটু h প্লাস ডট 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 এরকম ভাবে চলতে থাকবে। এর পরের টার্মটা হবে 2 ইনটু e টু দা পাওয়ার 6 ইনটু h। এখান থেকে যদি একটু কমন নিয়ে নাও, তাহলে h s সমান হবে প্রথম টার্মটা যেমন ছিল তেমনই থাক, পরের টার্মগুলো থেকে কমন নেওয়া যাবে। কত? না 2 ইনটু e স্কয়ার ইনটু h, এই টার্মটা কমন নেওয়া যাবে। যদি এই টার্মটা কমন নিই, প্রথম টার্মটা পড়ে থাকবে 1, দ্বিতীয় টার্মটা 2 e স্কয়ার h কমন নিয়েছি, তার মানে এখানে e স্কয়ার পড়ে থাকবে। তারপরের টার্মটা কত পড়ে থাকবে? e টু দা পাওয়ার 4 পড়ে থাকবে। এরকম ভাবে আলটিমেটলি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে।
এই হচ্ছে যোগফল, এই যোগটা করতে হবে। এখন এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে টার্মটা এসেছে, এটা একটা সিরিজের মধ্যে পড়ে। তোমরা অঙ্কতে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি পড়েছো, এপিজিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন পড়েছো। এইটা হচ্ছে একটা কি, একটা গুণোত্তর প্রগতি, মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। 1 আছে স্কয়ার e টু দ্য পাওয়ার 4, মানে স্কয়ার দ্বারা গুণ করে 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 পরবর্তী টার্মগুলো পাওয়া যাবে, অসীম সংখ্যক। এখন এই গুণোত্তর প্রগতি যোগফলের ফর্মুলা নিশ্চয়ই জানা আছে, সেই গুণোত্তর প্রগতি যোগফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করো। যোগফলের ফর্মুলা হয় এটা a ইনটু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। এইটা একটা ফর্মুলা। কখন না, যদি r টা গ্রেটার দেন 1, r এর মানটা যদি 1 এর থেকে বেশি হয় তবে এই ফর্মুলা, আর না হলে এই ধরনের ফর্মুলা হবে a ইনটু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। এই একটা ফর্মুলা। যদি r টা লেস দেন 1 হয় তবে। যোগফলের দুটো ফর্মুলা, ঠিক আছে। এখন আমি যে যোগটা করতে চাইছি এইটা, এই ক্ষেত্রে দেখো এখানে যেটা a মানে হচ্ছে ফার্স্ট টার্মটা 1, এই ফার্স্ট টার্মটা এটা। r টা কত, যত দ্বারা গুণ করে করে যেতে হচ্ছে, কত দ্বারা, ফার্স্ট টার্মটাকে স্কয়ার দিয়ে গুণ করলে সেকেন্ড টার্ম পাবো, সেকেন্ড টার্মটাকে স্কয়ার দ্বারা গুণ করলে থার্ড টার্ম পাবো। তার মানে এখানে r সমান হচ্ছে স্কয়ার। এখন এই যে e এর মানটা কি, এর মানটা 0 থেকে বড়, কিন্তু এর মানটা 1 এর থেকে ছোট। তার মানে এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে r এর মানটাও নিশ্চয়ই 1 এর থেকে ছোট। মানে এই কন্ডিশনটা ফুলফিল করছে এই ক্ষেত্রে, এই যোগটা করার ক্ষেত্রে। যেহেতু এর মানটা 1 এর থেকে ছোট, তাই r এর মানটাও 1 এর থেকে ছোট হবে। তার মানে ফর্মুলা যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগবে। এখন এই ফর্মুলাতে যদি ফর্মুলাটা আমরা কাজে লাগাই, তাহলে প্রথমে এই টার্মটাকে একটু এক্সপ্লেন করো। r টু দা পাওয়ার n, r টু দা পাওয়ার n সমান n মানে কি, কতগুলো পদ এখানে আছে, কতগুলো টার্ম এখানে আছে, কতগুলো টার্ম আছে, ইনফাইনাইট নাম্বার অফ টার্ম আছে। তাহলে r টু দা পাওয়ার n মানে r টু দা পাওয়ার ইনফিনিটি। এখন r মানে কি, স্কয়ার, তার মানে স্কয়ার টু দা পাওয়ার ইনফিনিটি। স্কয়ার টু দা পাওয়ার ইনফিনিটি মানেই তো e 2 ইনটু ইনফিনিটি মানেও ইনফিনিটি। ইনফিনিটিকে 2 দ্বারা গুণ করলে সে ইনফিনিটি হয়, e টু দা পাওয়ার ইনফিনিটি। এখন e টু দা পাওয়ার ইনফিনিটি মানে কত, e টু দা পাওয়ার ইনফিনিটি মানে e টা তো 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট মানে কিছু একটা एग्जांपल, যে কোনো উদাহরণ ধরে না, 0.2 টু দা পাওয়ার ইনফিনিটি কত হবে, 0.2 তার স্কয়ার যদি করি, 0.2 তার স্কয়ার কত হবে, 0.04। যদি এটা কিউব করতাম, 0.2 তার কিউব, তাহলে 0.008 হতো। তাহলে পাওয়ারটা যত বাড়বে এই দিকে টার্মটা কি হয়ে যাচ্ছে, তত আস্তে আস্তে কমে যাচ্ছে, মানটা কমে যাচ্ছে। এরকম ভাবে যদি পাওয়ারটা আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, যদি ইনফিনিটি করে দিই, তাহলে 0.000000 চলতেই থাকবে, ইনফাইনাইট সংখ্যক 0 থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে r টু দা পাওয়ার n সমান এই ক্ষেত্রে হচ্ছে 0। এখন r টু দা পাওয়ার n এর জায়গায় যদি 0 বসিয়ে দেওয়া হয়, তাহলে ফর্মুলাটা আলটিমেটলি কি পড়ে থাকছে, 1 মাইনাস 0 মানে 1, তাহলে a ডিভাইড বাই 1 মাইনাস r পড়ে থাকছে। r টু দা পাওয়ার n এর জায়গায় 0 বসিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি ফর্মুলা পড়ে থাকবে a ডিভাইড বাই 1 মাইনাস r। এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। তাহলে s সমান h প্লাস 2 স্কয়ার, এই 2h এটা কমন ছিল, আর এই পুরো টার্মটা যোগফলের ফর্মুলা হচ্ছে এইটি। ফর্মুলাটা যদি পুট করো, a মানে এই ক্ষেত্রে 1 ডিভাইড বাই 1 মাইনাস r, 1 মাইনাস r মানে এই ক্ষেত্রে হচ্ছে স্কয়ার এটি। এবার যোগ বিয়োগ গুণভাগ যেটা করার প্রয়োজন করে দাও, দেখো a সমান কিছু একটা বেরিয়ে যাবে।
এস সমান এইচ তো আছে, এটা যদি ভেতরে গুণ করে দাও তাহলে এইচ প্লাস 2 স্কোয়ার এইচ ডিভাইড বাই 1 মাইনাস স্কোয়ার। যা যোগটা করে দাও, নিচে লসাগু থাকবে 1 মাইনাস স্কোয়ার, এইচ দিয়ে গুণ করলে থাকবে এইচ মাইনাস এইচ ইন্টু স্কোয়ার প্লাস 2h ইন্টু স্কোয়ার। এটা যেটা পড়ে আছে, একটা বিয়োগ যাবে, বিয়োগ গেলে দেখো s সমান h সমান উপর থেকে h কমন যাবে, h কমন গেলে দেখো পড়ে থাকবে 1 প্লাস স্কোয়ার উপরটাতে ডিভাইড বাই নিচে 1 মাইনাস স্কোয়ার। একটা স্টেপ জাম্প করা হচ্ছে। এই হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু করতে হবে, মোট সময় নেই। ছবিটা একটু এঁকে নিই, যেটা ছবিটা আঁকা ছিল সে একই। এই হচ্ছে স্থির মেঝে, উপর থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে। এ ক্যাপিটাল এইচ উচ্চতা নামলে এখানে প্রথমবার সংঘাত ঘটাবে, 1 নম্বর সংঘর্ষ। 1 নম্বর সংঘর্ষ ঘটিয়ে খানিকটা উচ্চতা উঠবে, ধরেছে এত দূর পর্যন্ত উঠবে, এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, এইখান থেকে আবার ও নিচে নেমে আসবে এবং দ্বিতীয়বার সংঘাত ঘটাবে। দ্বিতীয়বার সংঘাত ঘটানোর পরে ও আবার উপরে উঠবে, কিন্তু আর অত দূর পর্যন্ত উঠতে পারবে না, খানিকটা কম উচ্চতা পর্যন্ত উঠবে। সেখান থেকে আবার নেমে আসবে এবং থার্ড টাইমের জন্য সংঘাত ঘটাবে। এইটা হচ্ছে 2 নম্বর সংঘর্ষ। এরপরে 3 নম্বর সংঘর্ষ ঘটবে এবং আরো খানিকটা কম উচ্চতা পর্যন্ত উঠবে, এটা হচ্ছে থার্ড সংঘর্ষ। এরকম ভাবে চলতে থাকে। তো এরকম ওঠানামা করতে করতে ও মোট কতটা সময় ধরে ওঠানামা করতে হবে এটা ক্যালকুলেশন করার বিষয়। ধরে নাও যা যা আগে ধরা হয়েছিল সে একই। প্রথম সংঘাত উপর থেকে নিচে নামছে, ঠিক সংঘাত ঘটাবার আগে বেগটা হচ্ছে u1, সংঘাতের ঠিক পরের মুহূর্তে বেগটা হবে v1। v1 বেগ নিয়ে উপরে উঠেছে, তাহলে v1 বেগ নিয়ে ও ফেরত আসবে। দ্বিতীয় সংঘাতের আগে বেগটা v1 হবে, আর দ্বিতীয় সংঘাতের পরে বেগটা v2 যেমন ধরা হয়েছে। আবার v2 বেগ নিয়ে ফেরত আসবে, 3 নম্বর সংঘাত ঘটাবে, তারপরে বেগ v3 ইত্যাদি ইত্যাদি। ধরাগুলো একই থাকে, শুধু এই ক্ষেত্রে সময় নির্ণয় করা হচ্ছে কাজ। আচ্ছা, সময়টা কিভাবে বার করবো? ধরে নাও এইচ ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে পড়ছে, পড়তে ওর টাইম লেগেছে ছোট হাতের টি, তাহলে মোট সময় টি ক্যাপিটাল টি সমান হবে এই ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে নামতে যতটা সময় লেগেছে স্মল টি ধরলাম, সেই স্মল টি প্লাস প্রথম সংঘাতটা ঘটালো, v1 বেগ নিয়ে উপরে উঠবে, আবার নিচে নেমে আসবে। যদি ধরে নিই টাইমটা লাগছে t1, তাহলে নিশ্চয়ই নিচে ফেরত আসতেও টাইম লাগবে t1। তাহলে t1 সময় ধরে উঠেছে, আবার t1 সময় ধরে নিচে নেমেছে, তাহলে টোটাল টাইম হচ্ছে 2 ইনটু t1। t1 টাইম ধরে উঠলো, t1 টাইম ধরে নিচে নামলো, তারপর 2 নম্বর সংঘাতটা এখানে ঘটালো, তারপর v2 বেগ নিয়ে উপরে উঠেছে, আবার নিচে নেমেছে। এই ক্ষেত্রে টাইমটা যদি আমরা t2 ধরে নিই, t2 হিসাবে, তাহলে t2 টাইম ধরে উপরে উঠেছে, আবার t2 টাইম ধরে নিচে নামলো, তার মানে টোটাল টাইম হচ্ছে 2 ইনটু t2। এরপর 3 নম্বর সংঘাত ঘটাবে, এরকম ভাবে চলতেই থাকবে এবং অসীম সংখ্যক সংঘাত ঘটবে, তাহলে মোট নির্ণয় সময় হচ্ছে এটা। এখন এই t1 t2 ইত্যাদি গুলোকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে বার করে নিতে হবে কত হচ্ছে। প্রথমে 1 নম্বর সংঘাতটার কথা বিচার করো। 1 নম্বর সংঘাত, 1 নম্বর সংঘাতটার কথা যদি বিচার করা হয়, তাহলে ওর নামতে কতটা টাইম লাগবে, টি ধরা হয়েছে, এই টিটা কত হবে? এই ধরনের একটা সম্পর্ক জানা আছে যে s সমান হচ্ছে ut প্লাস মাইনাস হাফ a t স্কয়ার। এই সম্পর্কটা ব্যবহার করে s মানে ও কতটা দূরত্ব নিচে নেমেছে। আপাতত প্রথমবার সংঘাতের আগে ক্যাপিটাল এইচ উচ্চতা নেমেছে, তাহলে ক্যাপিটাল এইচ সমান u ইনটু t। u মানে হচ্ছে প্রাথমিক বেগ, এখানে যখন ছাড়া হয়েছিল তখন প্রাথমিক বেগটা 0, তার মানে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে।
নিচে নামছে ত্বরণ নিয়ে, অতি অবশ্যই প্লাস হাফ a এর জায়গায় হয়ে যাবে g আর t স্কয়ার। এখানে টাইমটা আমরা যেহেতু t ধরেছি তাহলে t স্কয়ার, এখান থেকে t পেয়ে যাবে, t সমান নিশ্চয়ই হবে √2h/g। এটা হচ্ছে প্রথমবার নামতে কতটা টাইম লাগবে, মানে এই টার্মটা ক্যালকুলেশন হলো। এরপর t1 t2 t3 ইত্যাদি গুলো ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। প্রথম সংখ্যাতে পরে, আচ্ছা ঠিক আগে বেগ সমান হচ্ছে u1, প্রথম সংখ্যাতে আগে বেগ হচ্ছে u1, প্রথম সংখ্যাতে ঠিক পরে বেগ সমান v1। এই u1 আর v1 এর মধ্যে কি সম্পর্ক পাবো? u1 আর v1 এর মধ্যে যা বলা হলো পরে বেগ v1 সমান হবে e ইনটু u1। এটা তো আগের ক্যালকুলেশনে এই ধরনের সমীকরণ একটা এসেছিল, v1 সমান এই সমীকরণটা পাওয়া যাবে। এখান থেকে দেখো t1 টা পেয়ে যাবে কিভাবে? উল্লম্ব গতির ক্ষেত্রে সমীকরণ দেখো বার করা হয়েছিল যে একটা বস্তুকে যদি u বেগে ছুড়ে দেওয়া হয় উপর দিকে, ও কত সময় ধরে উপরে উঠবে। এই একটা মেঝে থেকে একটা বস্তুকে উপরে ছুড়ে দেওয়া হলো u বেগ নিয়ে, ও ম্যাক্সিমাম কিছু উচ্চতা পর্যন্ত উঠতে কতটা টাইম লাগবে? উঠতে সময় t সমান ফর্মুলা ছিল u/g। তাহলে নিশ্চয়ই এখানে t1 এর ফর্মুলা হবে v1 বেগে ছোড়া হয়েছে, তাহলে নিশ্চয়ই t1 এর ফর্মুলা হবে v1/g। তাহলে অতএব 1 নং সংঘাতের পর আরোহণের সময়কাল, মানে উঠতে কতটা টাইম লাগবে, আরোহণের সময়কাল t1 সমান হচ্ছে v1/g। ওই u/g ফর্মুলা অনুসারে যেহেতু v1 বেগে চলে যাচ্ছে তাহলে v1/g। v1 এর মানটা জাস্ট বসাতে হবে। v1 মানে হচ্ছে e ইনটু u1, v1 মানে হচ্ছে e ইনটু u1/g। আবার u1 এর মান বসাতে হবে। দেখো আগের সমীকরণটাতে u1 এর ফর্মুলা বসানো হয়েছে, u1 সমান হচ্ছে √2gh, এক নম্বর সমীকরণ আগের ক্যালকুলেশনটাতে। তাহলে u1 এর জায়গায় আচ্ছা e ইনটু √2gh ডিভাইড বাই g, নিচের যে g টা পড়ে আছে, একটা g দেখো কাটা যাবে, আলটিমেটলি e এর যে সমীকরণটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে t1 এর। t1 সমান একটা g যদি কাটা যায় তাহলে e ইনটু √2h/g, এই টাইপের ফর্মুলা করে দেবেন। t1 সমান এক নম্বর সংঘাতের পর আরোহণের সময়কাল t1 টা কত? একই রকম ভাবে 2 নম্বর সংঘাতটা যদি বিচার করো, একই রকম ভাবে এখানটা হচ্ছে 2 নম্বর সংঘাত, 2 নম্বর সংঘাতের আগে বেগ সমান, এখানে 2 নম্বর সংঘাত আগে বেগ হচ্ছে v1 আর 2 নম্বর সংঘাতের পরে বেগ হচ্ছে v2। v1 আর v2 এর মধ্যে কি সম্পর্ক পাবো? একই ধরনের আগে আর পরে বেগের মধ্যে যে সম্পর্কটা ছিল একই টাইপের সম্পর্ক হবে। কি না, পরে বেগ v2 সমান হবে e ইনটু v1। এইটি এরপর যদি একই রকম ভাবে ক্যালকুলেশন করো যে 2 নম্বর সংঘাতের পর আরোহণের সময়কাল, 2 নং সংঘাতের পর আরোহণের সময়কাল
T2 এখানে 2 নম্বর সংঘাতের পর আরোহণের সময়কাল T2 ধরা হয়েছে। T2 এর ফর্মুলা কি হবে? টাইপটা একই থাকবে, এখানে v1/g ছিল, এখানে v2 বেগে ছোড়া হয়েছে, তাহলে v2/g হবে। একই রকম ভাবে T2 সমান হচ্ছে v2/g। v2 এর মানটা বসাও, v2 মানে e * v1, তাহলে e * v1/g। এরপর v1 এর মানটা বসাও, v1 আগে কি বসিয়েছিলাম, v1 এর জায়গায় e * u1, তার মানে এই ক্ষেত্রেও v1 এর জায়গায় e * u1 বসাও। T2 সমান v1 এর জায়গায় একটা e তো আছে, আর v1 এর জায়গায় যদি e * u1 বসাই তাহলে e স্কয়ার * u1/g। u1 এর মানটা আবার বসান, u1 মানে √2gh আগে যেটা বসিয়েছিলাম, এখানেও u1 এর জায়গায় e স্কয়ার √2gh বসিয়ে দাও, ডিভাইড বাই একটা g আছে। আবারও একটা g ক্যান্সেল চলে যাবে, তাহলে T2 সমান যেটা পড়ে থাকবে, T2 সমান হচ্ছে e স্কয়ার √2h/g। তাহলে T1 সমান e √2h/g, T2 সমান e স্কয়ার √2h/g। একই রকম ভাবে T3 সমান হবে eq √2h/g। এরকম ভাবে পরপর চলতে থাকবে। টার্মগুলো একই জাতীয় এসছে, শুধু এখানে e, এখানে e স্কয়ার, তারপরটাতে eq, তারপরটাতে e⁴ এরকম ভাবে চলবে। এই যে T1 T2 T3 ইত্যাদি গুলো বার করা হলো, সেই T1 T2 T3 গুলো এই মেন সমীকরণে মোট যে সময়টা নির্ণয়ের ফর্মুলা সেখানে বসাবো, তারপর বাকিটা ক্যালকুলেশন। ছবিটা একটু বুঝলাম। তাহলে মোট সময়কাল T এর ফর্মুলা থেকে যদি বসাই তাহলে সমান, প্রথমে আছে শুধু টিটা, এটা কত বেরিয়েছিল, টিটা বেরিয়েছিল √2h/g, পরে 2 * t1 আছে, তার মানে প্লাস 2 * t1 এর ফর্মুলা এইটা, e * √2h/g। তারপরে T2 আছে 2t2, তাহলে 2 * e স্কয়ার √2h/g প্লাস ডট 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 করে এরকম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। একই রকম ভাবে আগে যেরকম ভাবে ক্যালকুলেশন করা হয়েছিল একই রকম ভাবে ক্যালকুলেশন করো, কিছু কমন না এখানে। কি কি কমন নেওয়া যাবে? এখান থেকে প্রথম টার্মটা যেমন ছিল তেমনই থাক, √2h/g, এই টার্মটা একই থাক। পরের টার্মগুলো থেকে কমন নাও, প্লাস 2 * e √2h/g, এই টার্মটা যদি কমন নিই সেকেন্ড টার্মটা থেকে, তাহলে পড়ে থাকবে 1, তারপরেরটাতে পড়ে থাকবে e, তারপরেরটাতে পড়ে থাকবে e স্কয়ার প্লাস ডট 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 করে আলটিমেটলি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এইটাও দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরের টার্মটা ওই আগের মতোই এসেছে খানিকটা, শুধু আগের বারে ছিল 1 + e স্কয়ার e⁴, এখানে 1 + e স্কয়ার, এটাই জাতীয় টার্ম এসেছে। ফর্মুলাটা, যোগফলের ফর্মুলাটা একই হবে, যোগফলের ফর্মুলা কি ব্যবহার করব, গুণোত্তর প্রগতিটা যোগফল ফর্মুলা হবে a / 1 - r, এই টাইপের, যেখানে a টা কত, a টা হচ্ছে 1 ফার্স্ট টার্মটা, আর r মানে হচ্ছে এক্ষেত্রে e দ্বারা গুণ করে করে যেতে হচ্ছে। এবার এই ফর্মুলাটা যোগের ফর্মুলাতে বসিয়ে দাও, তাহলে বাকি রেজাল্টটা চলে আসবে। সমান √2h/g, এটা তো আছে, প্লাস 2e * √2h/g, এটা কমন নেওয়া ছিল, আর ব্র্যাকেটের ভেতরের টার্মের যোগফলটা এই জাতীয় ফর্মুলা হবে। a মানে হচ্ছে 1, 1 - r মানে 1 - e, 1 -
এরপর কমন নিয়ে যোগ বিয়োগ করে দিতে পারো। কমন হচ্ছে রুট ওভার অফ 2h বাই g, এটা কমন চলে যাবে দেখো, তাহলে 1 প্লাস উপরে পড়ে থাকবে 2e ডিভাইড বাই 1 মাইনাস e। এই যোগটা যদি করো তাহলে যে ফর্মুলাটা পড়ে থাকবে t সমান এই ব্র্যাকেটের ভিতরে যোগটা পড়ে থাকবে 1 প্লাস e ডিভাইড বাই 1 মাইনাস e, আর বাইরে যেটা কমন নিয়েছিলাম রুট ওভার অফ 2h বাই g, এই ফর্মুলা। এই হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, সরি মোট ওপর নিচে ওঠানামা করতে মোট কতটা সময় লাগে তার ফর্মুলা।